মহাকবির গ্রামের বাড়ির পাশের গ্রামের আমার বাড়ি। ছোটোবেলায় অনেকবার গিয়েছি, তখন কবি কি বুঝতাম না। বলতে এখানে একজন কবি থাকেন, তাকে দেখতাম বাসার সামনে বসে আছেন, আমরা ওখানে শিকারে যেতাম। একটা ঘটনা আমি আজকে বলবো, যেটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ স্মৃতি। সেটা চাই যে এটা ছিল বোধ 1950-এর দিকে। আমি তখন নবগঞ্জ হাই স্কুলে পড়ি। আমরা কয়েকজন মুরব্বী নিয়ে ওনারা গেলেন, আমাকে সাথে করে নিয়ে গেলেন। গিয়ে ওনাকে বাসায় পেলাম না, বললেন যে উনি মাঠের দিকে কোথাও গেছেন। ওনার জন্ম আপনারা যেমন জানেন আগলা পূর্বপাড়া। এটা একটা প্রকৃতির সৌন্দর্যের ভাণ্ডার বলা যেতে পারে। অদ্ভুত সুন্দর একটা দেশ, একটা গ্রাম, পাখি ডাকা, ছায়া ঘেরা, আঁকা বাঁকা পথ, সাধারণ সিম্পল মানুষজন, খুবই মনোরম একটা পরিবেশ সেখানে। আমরা ওনাকে খুঁজতে খুঁজতে গেলাম, গিয়ে দেখি ওনার বাড়ির থেকে একটু সামনে বিরাট মাঠ, চারদিকে খোলা। সেখানে উনি দাঁড়িয়ে আছেন একটা গাছের নিচে, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। উনি এক নাগার তাকিয়ে আছেন, সুতরাং আমরা ওনাকে আর কোনো রকম বিরক্ত করলাম না। আমরা পিছু দাঁড়িয়ে রইলাম। সামনে সবুজ ঘাস, মাঠ এবং সরিষা ক্ষেত, মাইলের পর মাইল। উনি তাই দেখতেছেন। দূরের গ্রামগুলো একটা সবুজ রেখার মতো মনে হচ্ছে, মোহিত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। তখন আমার ইংরেজ কবির ওই কথাটা মনে পড়লো, অ্যান্ড ইম্পালস ফ্রম ভার্নাল রুট ক্যান টিচ ইউ মোর অফ ম্যান, অফ মরাল ইভিল অ্যান্ড গুড দ্যান অল দিস সেজেস ক্যান। ওই পরিবেশে কবিত্ব সুপ্ত থাকতে পারে না। উনি পিছন ফিরে আমাদের দেখলেন, দেখে বলে, তোমরা আচ্ছা চলো চলো, বাসায় নিয়ে গেলেন, কিছু খাওয়ালেন। তোমার ঘরে দেখলাম বেলাগুলো একটু ভাঙা ভাঙা। তো আমরা বললাম যে আপনার অসুবিধা হয় না, বাতাস আছে। কই তোমরা বলো কি, এ তো রাতের বেলা জ্যোৎস্না রাতে ওখানে জোনাকির মতো জল আমার কাছে, আমি তো ইন্সপিরেশন পাই থেকে। ওনার সাথে একটু কথাবার্তা বলার পরে উনি ওই টাং দেখালেন কতগুলো, যে দেখো এখানে কত লেখা আছে আমার, এগুলো প্রকাশ করেন না কেন। উনি কিছু বললেন, একটু গম্ভীর হয়ে গেলেন। কারণটা আমরা বুঝতে পারলাম যে সারাটা জীবন উনি দাঁড়িয়ে কষাকষি খেয়ে গেছেন। আমাদের কাছে খুব খারাপ লাগলো। তার কাছে ওনার কাছে বিদায় নিয়ে চলে আসলাম। আসার সময় শুধুই মনে পড়তে লাগলো যে আমাদের যারা গুণীজন, ওনার মতো একজন মহাকবি, বাংলা সাহিত্যের প্রথম মুসলমান মহাকবি, ঊনবিংশ শতাব্দী বাংলা সাহিত্যের মুসলমানদের আগমনটা তার থ্রুতে ঘটেছে। ওনার এই অবস্থা, কেউ কোনো খোঁজ খবর নেয় না। আর এই অবস্থা ওনার কত সম্পদ, যেটা বাংলা সাহিত্যের সম্পদ হতে পারতো, সেগুলো ছাপানো হচ্ছে না, এগুলো একদিন নষ্ট হয়ে যাবে। পরে সে জেনেছি যে হ্যাঁ, তার অনেক কথা ওই অপ্রকাশিত রয়েছে বা অনেক পাণ্ডুলিপি নষ্ট হয়ে গেছে।